আজকে আমাদের টপিক আজকে আমাদের টপিক হচ্ছে অনেক সকল অকুপেশনের ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এগুলো নিয়ে আমাদের একটা বেসিক ধারণা বা একটা টুল সম্পর্কে আমাদেরকে জানাবো। তো আপনি কি সবাই খাতা কলম নিয়ে বসছেন? জি, আনছি। যারা খাতা কলম নিয়ে বসছেন তাদের জন্য খুবই ভালো, আর যারা খাতা কলম নিয়ে বসেন নাই তারা এই ক্লাসটার ভিডিও রেকর্ড করা হবে, এটা দেখতে আর নিজেদের নোট করে নেবেন। তো শুরুতেই যদি আমি মাইক্রোসফট ওয়ার্ডের কথা বলি, তো মাইক্রোসফট ওয়ার্ড আপনি অনেকভাবে মাউসের মাধ্যমে একটা কিবোর্ডের মাধ্যমে কিভাবে খুশি ওপেন করতে পারবো। সো প্রথমে সার্চ অপশনে এসে আমরা ওয়ার্ড লিখে সার্চ করলে আমার ওয়ার্ডটা চলে আসবে। আসার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস দেখাবে এমএস ওয়ার্ডে। হ্যাঁ, সো এই ইন্টারফেসের মধ্যে রিসেন্টে কি কি কাজ করছি এগুলা দেখায়, আর দিস উইকে মানে এই সপ্তাহে কি কি কাজ করছে এগুলা দেখায়। এখানে অনেকগুলো টেমপ্লেট আছে, আপনি চাইলে টেমপ্লেট ইউজ করতে পারেন, আর যদি না টেমপ্লেট ইউজ করেন তাহলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নামে একটা অপশনস আছে, ওইটা ইউজ করবেন, সবসময় প্রেফারেবল। আচ্ছা, এমএস ওয়ার্ডটা কি? মূলত এমএস ওয়ার্ড আমাদের কি কাজে লাগে? এমএস ওয়ার্ড হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যেখানে আমরা কোনো লেখালেখি, কোনো আমার আবেদনপত্র, যে কোনো সিভি আমি চাইলে অতি সহজে তৈরি করে ফেলতে পারি। ফর এক্সাম্পল, আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্রিয়েট করার পরে আমাদের একটা পৃষ্ঠা আসবে। আপনার কথা তো আমার ঠিকঠাক কথা আসে না। আমার কথা কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, পাচ্ছি। আমার কথা কি আমার কথা কি প্রপারলি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, জি ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ ভাই, পাচ্ছি। ওকে, ঠিক আছে। সো যেটা বলছিলাম, এমএস ওয়ার্ড যখন আমি আমাকে একটা পৃষ্ঠা দেখাবে, তো আমরা যেটাকে বলি পৃষ্ঠা। হ্যাঁ, আমরা খাতায় যেটা লিখি ওটাকে আমরা পৃষ্ঠা যখন বলি, বাট এমএস ওয়ার্ডে এই যে লেখাটা আমি যেটা জুম ইন জুম আউট করতেছি, সহজ কথা বড় ছোট করতেছি, সো এটাকে আমরা বলি হচ্ছে ডকুমেন্ট এরিয়া, যেখানে আমরা কোনো লেখালেখি করি। এটাকে আমরা কি বলি? ডকুমেন্ট এরিয়া। এই জায়গাটুকুকে বলে আমরা ডকুমেন্ট এরিয়া। ওকে, আর আমাদের ফার্স্ট অফ অল উপরে দেখেন আমাদের ডকুমেন্ট ওয়ান ওয়ার্ড লেখা, এই জায়গাটুকুকে বলে আমরা টাইটেল বার। কি বলি? টাইটেল বার। হ্যাঁ, টাইটেল বার। আর এর নিচে আমাদের কিছু ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, অনেকগুলা আমাদের হচ্ছে অপশনস আছে। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। না, যাচ্ছে 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 দেখা যাচ্ছে তো। তো দেখা যাওয়ার কথা, যাচ্ছে হয়তো বা আপনার নেট ইস্যুর কারণে আপনি দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, সো যেটা বলছিলাম, এই দেখা যায় না। দেখা যায় না? দেখা যাচ্ছে ভাই, ভালোভাবে দেখা যাচ্ছে ভাইয়া। দেখা যাচ্ছে ভাইয়া। তাহলে আপনাদের হয়তো বা কোনো ইন্টারনেট ইস্যু আছে, ওই কারণে আপনি দেখতে পাচ্ছেন না, বাট বাকিরা তো সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে ভাইয়া। যাচ্ছে। ওকে, ঠিক আছে। সো যেটা বলছিলাম, ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, এগুলা অনেকগুলো এক একটা অপশনস আছে। সো এইগুলাকে বলি আমরা হচ্ছে রিবন বার বা ট্যাব বার। কি বলি? রিবন বার অথবা ট্যাব বার। হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব, এগুলাকে এক একটা আমরা ট্যাব বার বলি। ঠিক আছে? আচ্ছা, এবং দেখেন এর নিচে কিছু লেখা আছে, অনেকগুলো অপশনস আছে বা টুলস বলতে পারি আমরা। সো এর নিচে দেখেন হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড লেখা, ফন্ট লেখা, প্যারাগ্রাফ লেখা, স্টাইল লেখা। ঠিক আছে, এই যে এক একটা পার্টিশন করা, দেখেন আমি একটা এই যে সিঙ্গেল অফ লাইন দিয়ে এক একটা ট্যাবের মধ্যে বিভক্ত করা অনেকগুলো জিনিস নিয়ে, তাই না? তো এই জিনিসগুলোকে আমরা বলি মেনু। হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড মেনু, হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড মেনু, হোম ট্যাবের মধ্যে ফন্ট মেনু, হোম ট্যাবের মধ্যে প্যারাগ্রাফ মেনু, স্টাইল মেনু, এডিটিং মেনু। এখন যদি আমি ইনসার্ট ট্যাবের মধ্যে যাই, তাহলে আমাকে কিছু অনেকগুলো, যে হোম ট্যাবে যা ছিল ইনসার্ট ট্যাবে সেগুলো নাই। তাহলে ইনসার্ট ট্যাবে আমার কি আছে? পেজ মেনু, টেবিলস মেনু, ইলিস্ট্রেশন, অ্যাড সিন, এইভাবে এক একটা মেনু আছে। হ্যাঁ, এখন এই মেনুগুলোর ভিতরে এক একটা সিঙ্গেল এক একটা অপশন আছে, দেখেন প্রতিটা মেনুর মধ্যে সিঙ্গেল এক একটা অপশন। এই পুরোটাকে আমি বলি হোম ট্যাবের মধ্যে ফন্ট মেনু। ঠিক আছে, আর এক একটা সিঙ্গেল যে ডকুমেন্টস গুলা বা যে সিঙ্গেল যে অপশন গুলা আছে এগুলাকে বলি আমরা সাব মেনু। তাহলে হোম ট্যাব, ফন্ট মেনুর মধ্যে আমার বোল্ড আছে, বোল্ড সাব মেনু আছে।
আমার কথা বুঝতে পারছেন এতটুকু? হ্যাঁ। ওকে, ঠিক আছে। এখন এমএস ওয়ার্ড এর কি করে সেটা আমি বলে দিলাম। এখন শুরুতেই আমরা হোম ট্যাব নিয়ে কাজ করি। সাপোজ আমি এখানে জাস্ট আগে পরিচিতি গুলা বলি, তারপরে এখন আপনারা যখন ওয়ার্ডে কাজ করবেন মাস্ট বি প্রত্যেকটা জিনিসের আইকন গুলা সম্পর্কে জানবেন। যখন দেখেন আমি এটা দেখে বা এটা দেখে বলে দিতে পারবো এটা উইন্ডোজ এর আইকন বা স্টার্ট মেনু, ঠিক আছে। আমি যখন যখন কোনো মেসেঞ্জারে ঢুকবো বা কোথাও ঢুকবো তখন আমি কিন্তু ফোনে যখন কোনো সময় মেসেঞ্জারে ঢুকি আমি কিন্তু মেসেঞ্জারে যে আইকনের নিচে মেসেঞ্জার লেখা থাকে ওটা কিন্তু কখনো পড়ি না। কেন? কারণ ওই মেসেঞ্জারের আইকনটা আমার মাথার মধ্যে সেট হয়ে আছে যে না এটা মেসেঞ্জারের আইকন। তার মানে ওটা যেখানেই থাকুক আমার মাথার মধ্যে সেট আছে যে মেসেঞ্জার আইকনটা কি, তাই না? হুম। আচ্ছা, সেম ভাবে এই যে এটা হোয়াটসঅ্যাপ, এই জিনিসগুলা আমাকে সব এখানে যতগুলা টুলস আছে সেগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। যেমন এটা জাস্টিফাই অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, সেন্টার, লেফট, এইভাবে আমাকে সবকিছু জানতে হবে। কোথায় কি থাকে, শেপ আমার হচ্ছে ইনসার্ট ট্যাবে থাকে, এগুলো এক একটা জিনিসকে আপনাকে জানতে হবে। ঠিক আছে, মূলত আমার এটাই হচ্ছে আজকে যে হয়তো বা একজন জয়েন করছে মেবি। আচ্ছা, সো আজকে আমরা দেখি যারা জানেন তারা তো ভালো, আর যারা জানেন না তাদেরকে আরেকটু বলে দেই যে এই যে আমাদের হোম ট্যাবের মধ্যে ফন্ট মেনুর মধ্যে সিঙ্গেল অফ এরিয়া, এখানে আমাদের ফন্ট গুলা চেঞ্জ করতে হয়। এখানে অনেকগুলো ফন্ট আছে। ফর এক্সাম্পল চলেন আমরা একটা সিভি বানাই, একটা সিভির কথা চিন্তা করি। তো সিভি কোথায় আছে আমার, একটু চিন্তা করি, 1 মিনিট। আচ্ছা, এর মধ্যে কি আছে? আচ্ছা, যদি আমি এই একটা সিভির ফরম্যাট আছে, প্লাস আমি কয়েকটা সিভির ফরম্যাট আমি আপনাকে দেখাই। ফরম্যাট নাই আমার কাছে, জাস্ট একটা মিনিট ওয়েট করেন। ফরম্যাট ফর এক্সাম্পল যদি আমি এই সিভিটাই আমি যদি বানাইতে চাই, নর্মাল যে কোনো একটা সিভি, এর মধ্যে আমি সাময়িক করতে কি কি চিন্তা করব? দেখেন আমার এমএসডি যদি আমি একটা ফরম্যাট চিন্তা করি, তাহলে আমার কাছে ফরম্যাট মেবি আছে। এটা হচ্ছে আমাদের একটা সিভি। আপনাদের এরকম একটা জব শিট আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আইটি সাপোর্ট সার্ভিসে আপনাদের প্রত্যেকের একটা জব শিট আসবে। আপনি কিভাবে কোন ফন্টে লিখবেন, আপনার পেজের সাইজ কত হবে, পেজের মার্জিন কত হবে, অর্থাৎ মার্জিন বলতে আমরা পেজের এই মার্জিনটাকে বুঝি, মার্জিন কত হবে, আপনার লেখার সাইজ কত হবে, আপনি কোন স্টাইলে লিখবেন, এইভাবে সব আপনার একটা রিকোয়ারমেন্ট বলি বা একটা শর্ত বলি, এই শর্ত অনুযায়ী আপনাদের এখানে দেওয়া থাকবে। ফর এক্সাম্পল যদি আমি এক একটা জব বলি, তো আপনাদের প্রত্যেকটার জন্যই ওয়ার্ডের জন্য একটা জব, এক্সেল এর জন্য একটা জব, পাওয়ার পয়েন্টের জন্য একটা জব, এরকম থাকবে, ঠিক আছে। সো আমি যদি জব 1 এর কথা বলি, আপনাদের প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জবের জন্য আপনারা সময় পাবেন হচ্ছে 45 মিনিট করে, ঠিক আছে। সো আমি যদি এখন চিন্তা করি আমার এই যে ওয়ার্ডটুকু আমি একটু দেখি আগে, স্যাম্পল, এটা হচ্ছে আমাদের স্যাম্পল, এখানে বলে দিছে স্যাম্পল ডকুমেন্টস অ্যাজ শো বিলো। আমাদের স্যাম্পলটা দেখতে হবে ঠিক এমন। আমাকে কি কি শর্ত দিছে দেখি, যে প্রিপেয়ার্ড এ সেভ এ স্যাম্পল ডকুমেন্ট টু ইওর ক্রিয়েটেড ফোল্ডার নেম ইওর নেম সিভি। এখন আমাকে ফোল্ডারের নাম কি দিতে বসে, আপনার নাম আন্ডারস্কোর সিভি। এখন আমি যদি লিখি যে রিজিউমি, তাহলে কিন্তু হবে না। আমার ফরম্যাটে আমাকে যেটা করতে বসে আমাকে ওইটাই করতে হবে। তো আমার ফোল্ডারের মধ্যে আগে ফোল্ডারটা আগে আমরা ক্রিয়েট করি। সো অলরেডি একটা করা আছে যদিও, তবুও আমরা একটা করি। সো বা আমি অন্যান্য সিভি একটা বড় শর্ত নিয়ে, সেটা না একটু ভালো হবে আপনাদের জন্য। প্র্যাকটিস পিডিএফ কোথায় আছে? আছে, 1 মিনিট একটু ওয়েট করেন, আমি আপনাদের একটা এক্সাম্পল পিডিএফ দেখাচ্ছি। তারা আমার গ্রাফিক্স ডিজাইনের শীট কোথায় আছে?
একটা মিনিট। আমার একটা পিডিএফ আসতেছে, পিডিএফটা আসুক দেন আমি দেখাবো। কেউ একজন জয়েন করছে, আমার কাছে থাকার কথা। তো আমি আপনাদের সবাইকে এই পিডিএফটা দিয়ে দিব। এই পিডিএফ এর মধ্যে আপনাদের বেসিক আইটি স্কিলের মধ্যে যা যা দরকার প্রয়োজন সেগুলো সবই আছে, কিছু প্র্যাকটিস কিটও আছে, সেগুলো একটু প্র্যাকটিস করে নেবেন। আমি এখনই আপনাদের দেখাচ্ছি। চলে আসছে মনে হয়, সেল নাম্বার আসার কথা, এখনই আসবে। পিডিএফটা আপনাদের দিয়েও দিব। জয়েন করছে, ডাউনলোড হইলেই আপনাদের দেখাচ্ছি। তো আমরা পিডিএফটা ডাউনলোড হতে থাকুক, আমরা টুল সম্পর্কে একটু জেনে নিই। আচ্ছা, তো এইখানে আমাদের হচ্ছে ফন্টের নাম থাকে, এই বক্সটাকে বলে আমরা হচ্ছে ফন্ট। আর এই বক্সের পাশে যেটা আছে যে 11, এই জিনিসগুলোকে বলে আমরা ফন্ট সাইজ। আমরা এক একটা নাম যদি এক একটা চিন্তা করি, প্রতিটা টুলস এর পাশে যদি আমি রাখি আমাদের কার্সরটা, সো আমাকে বলে দিবে যে আমি কোথায় আছি। বাট এটা যখন আমার এক্সাম হলে একটা সিভি বানাইতে বা একটা প্রেজেন্টেশন বানাইতে আমাকে যখন সময় দিবে যে 30 মিনিট, তাহলে আমাকে মাস্ট বি আমার টুলস সম্পর্কে জানতে হবে, কোন টুলস এর কি কাজ। যদি আমি জানি তাহলে আমার এক একটা জিনিস কোথায় কি আছে আমাকে খুঁজতে হবে না। হ্যাঁ, সো এখানে আমরা আমাদের একটা ফন্ট চিন্তা করি, যে ইংলিশ লেখার জন্য আমরা সবসময় ইউজ করি টাইমস নিউ রোমান, বা অথবা আপনাদের ইয়েতে থাকে এরিয়াল ফন্ট, ঠিক আছে, এভাবে লিখতে হবে। আর এটা হচ্ছে আমাদের ফন্টের সাইজ। ফন্ট সাইজ কিভাবে বাড়াবেন কমাবেন আমি যদি বলি, সাপোজ আমি আমার নাম লিখলাম, লেখার পরে আমি যদি ফন্ট সাইজ ওভার করি, এখানে আমার দেখেন ফন্ট সাইজ আছে 72 অব্দি সর্বোচ্চ। এখন আমার এই যে চিন্তা যদি করি 24 এর পরে 26, তাই না? কিন্তু আমার দরকার যে না, আমার ফন্ট সাইজ ওইখানে আমাদের দেওয়া আছে 25, আমাদের ফন্ট সাইজ কত দেওয়া আছে 25। তাহলে কি আমি 25 করতে পারবো না? আমার তো এখানে 24 থেকে 26 দেওয়া, তাহলে অবশ্যই আমাকে 25 করতে হবে। তাহলে কিভাবে আমরা করব? এইখানে আমরা 25 লিখে জাস্ট এন্টার দিলে আমার ফন্টের সাইজটা 25 এ চলে আসবে। আর ফন্ট সাইজ বাড়ানো এবং কমানো শর্টকাট যদি আমি বলি, ফন্ট সাইজ বাড়ানো এবং কমানো শর্টকাট হচ্ছে, ফন্ট সাইজ বাড়াবেন কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট যেটা শুরুতে, এই যে আমার হচ্ছে কমতেছে থার্ড ব্র্যাকেটের শুরুতে দিয়ে। আর যদি আমি কন্ট্রোল প্লাস থার্ড ব্র্যাকেট যেটা নিচে আছে, মানে শেষ যেটা, ওখানে যখন আমি ক্লিক করব তখন আমার ফন্ট সাইজ দেখেন অটোমেটিক্যালি বাড়তেছে, যে আমার ফন্ট সাইজটা বাড়তেছে। এতটুকু কি বুঝতে পারছেন? আমি যদি লিখি যে ফন্ট সাইজ ইনক্রিজ, কোনটা দিয়ে কি করবেন? ফন্ট সাইজ
ইনক্রিজ শর্টকাট কি CTRL কন্ট্রোল প্লাস আর হচ্ছে থার্ড ব্র্যাকেট শেষেরটা এই যে এটা আর ফন্ট সাইজ ডিক্রিজ এরটা যে চিন্তা করি ফন্ট সাইজ ইনক্রিজ এর বদলে আমার হবে ডিক্রিজ ডিক্রিজ হইলে আমার হচ্ছে কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট শুরুটা আপনারা কি বুঝতে পারছেন ইনক্রিজ মানে বাড়ানো ডিক্রিজ মানে কমানো আমার কথা কি বুঝতে পারছেন আপনারা হ্যাঁ হ্যাঁ ভাই বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। দেখো তো ক্লাস সেকেন্ড তাহলে ব্র্যাকেট আমাদের হবে ফন্ট সাইজ বাড়ানো কমানোর সম্পর্কে বুঝলেন? জানলাম এখন এখন আমরা একটা জিনিস সম্পর্কে জানি চেঞ্জ কেস কি চেঞ্জ কেস সম্পর্কে সাপোজ আমি একটা লেখা লিখলাম যে আমার একটা লেখা এই যে আমার একটা লেখা নিয়ে আমি চলে আসলাম হুম? এখন আমি চাই যে এই লেখাটার সকল ওয়ার্ড দেখেন আমি যেভাবে লিখি আমি তো একটা লেখা অলরেডি লিখে দিয়েছি কিন্তু আমি চাই এখানে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে মানে সবগুলা লেখাই ক্যাপিটাল লেটার তাহলে আমি এখন কি চিন্তা করতাম সবগুলা কেটে দিয়ে আবার নতুন করে লিখতাম তাহলে আমার অনেকগুলো সময় অনেক লাগতো তো আমি কি করব যে আপনি চাইলে যতটুকু লেখা বড় করতে চাবেন মানে ক্যাপিটাল লেটার করতে চাবেন ততটুকু সিলেক্ট করবেন আর যদি পুরোটা করতে চান মানে পুরোটা সিলেক্ট করবেন করার পরে আমাদের এটা হচ্ছে ফন্ট সাইজ ইনক্রিজ এটা হচ্ছে ফন্ট সাইজ ডিক্রিজ তাহলে এটা ফন্ট এটা হচ্ছে ফন্টের সাইজ তাহলে এই চারটা টুলস সম্পর্কে আমরা জানলাম এখন আমরা জানবো হচ্ছে এটা চেঞ্জ কেস সম্পর্কে এই যে যে লেখাটা লিখলাম এই লেখা আমার এখন চাই যে সবগুলো অক্ষর বড় হাতের তাহলে আমার সময় লাগবে সো আমরা এই চেঞ্জ কেসের মধ্যে কিছু অপশন আছে চেঞ্জ কেস মূলত 5 প্রকার একটা হচ্ছে সেন্টেন্স কেস একটা হচ্ছে লোয়ার কেস একটা আপার কেস একটা ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড আর একটা হচ্ছে টগল কেস লোয়ার কেসের কাজ কি সবগুলো অক্ষর ছোট হাতের হবে এখন দেখেন আমার প্রতিটা অক্ষর দেখেন ছোট হাতের প্রতিটা অক্ষর ছোট হাতের আগে আগে কেমন ছিল আমি যদি চিন্তা করি আগে কেমন ছিল আমার আগে ছিল দেখেন একটা অক্ষর বড় হাতে দেখছেন প্রতিটা কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের ছোট হাতের মিক্স করা কিন্তু এখন আমার প্রতিটা অক্ষর হবে ছোট হাতের প্রতিটা ওয়ার্ডের সবগুলা ওয়ার্ডের অক্ষরগুলো হবে আমার ছোট হাতের হ্যাঁ আচ্ছা সো এখন আমি চাই যে আমাকে বড় করতে হবে তাহলে আমি লোয়ার কেস থেকে আপার কেস করে দিব এখন দেখেন আমার সব অক্ষরগুলো বড় হাতের প্রতিটা অক্ষর বড় হাতের তাহলে আমি যদি এই জিনিস সম্পর্কে না জানতাম তাহলে আমি কি করতাম তাহলে সবগুলো আমার মুছে দিয়ে বা ডিলিট করে আবার নতুন করে আমাকে লিখতে হতো তাই না তো এই কাজটা আমরা চেঞ্জ কেসের মাধ্যমে করতে পারবো আমার কথা বুঝতে পারছেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা তো এরপর আমাদের আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এমন অনেক সময় থাকে যে না আমার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের করতে হবে তাহলে আমার চেঞ্জ কেসে এসে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে দিব এখন দেখেন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হ্যাঁ আর আরেকটা জিনিস আছে টগল কেস এটা আপনাদের যদিও বা লাগে না টগল কেসের কাজ হচ্ছে প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষর হবে ছোট হাতের আর বাকি সব হবে বড় হাতের প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষর দেখেন ছোট হাতের আর বাকি সব বড় হাতের বুঝতে পারছেন আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে সেন্টেন্স কেস হচ্ছে প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষর আমরা যেভাবে লিখি একদম লেখা আমি প্রথমে যেভাবে লিখেছিলাম সেভাবে পুনরায় আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও আমি লেখা প্রথম অবস্থায় যেভাবে লিখেছিলাম সেই অবস্থায় আবার ফিরিয়ে নিয়ে যাবে এই যে, আমি লেখা যেভাবে লিখছিলাম কোন ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের কোনটা ছোট হাতের সেই আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে গেছে আমার কথা এতটুকু ক্লিয়ার জি ভাইয়া ক্লিয়ার। জি ক্লিয়ার। ঠিক আছে এরপরে আমরা তো সবাই বোল্ড ইটালিক আন্ডারলাইন সম্পর্কে জানি বোল্ড মানে লেখাটা মোটা করে যতটুকু মোটা করবেন সিলেক্ট করে কন্ট্রোল বি তে চাপ দিলে আমার বোল্ড হয়ে যাবে এটা হচ্ছে বোল্ড লেখাটাকে মোটা করে লেখা বোল্ডের শর্টকাট কন্ট্রোল প্লাস বি এর পাশে আছে ইটালিক মানে লেখাটা কন্ট্রোল আই চাপ দিলে আপনার লেখাটা বাঁকা হাতে হবে বাঁকা করে দেখাবে আর কন্ট্রোল ইউ মানে হচ্ছে আন্ডারলাইন মানে লেখার নিচে দাগ দেখাবে ঠিক আছে তাহলে আমি বোল্ড ইটালিক আন্ডারলাইন সম্পর্কে জানলাম এখন
এই যে ভিডিওটার বোল্ড ইটালিক আন্ডারলাইন সবকিছু করলাম, কিন্তু আমার এইখানে যেটা করছি, এখন আমার পুরো লেখাটাই সেম দরকার। পুরো লেখাটাই আমি ভিডিওতে যেভাবে ফরম্যাট করছি আমার এই পুরো লেখাটাও সেম। তাহলে আমি বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে আমার সময় লাগবে না, বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে আমার সময় লাগছে না। এটা আমি কিভাবে করব? এটা আমি করব হচ্ছে একটা টুলস এর মাধ্যমে, যেটাকে আমরা বলি ফরম্যাট পেন্টার। এই যে যে লেখাটা আমি লিখছি, এই লেখাটার ফরম্যাটটা কপি করবে ও। আমি কোন ফরম্যাটে লিখছি এই ফরম্যাটটা আমার ফরম্যাট পেইন্টারের মাধ্যমে কপি করবে। কপি করলাম, করার পরে আমি এই ফরম্যাটটা কোথায় অ্যাপ্লাই করব সেটা জাস্ট আমি সিলেক্ট করে দিব। আমি পুরো লেখাটাতে অ্যাপ্লাই করব, করে যখন আমি ছেড়ে দিব দেখেন পুরো লেখাটাই কিন্তু আমার এই যে ভিডিও যে ফরম্যাটে ছিল পুরো লেখাটা আমার সেম ফরম্যাটে চলে আসছে। ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে আপনি যে কোনো টেক্সটের ফরম্যাটকে কপি করে আপনার নিজের টেক্সটকে বসাইতে পারবেন সেম ফরম্যাটে। আমার কথা বুঝতে পারছেন? পারছি। ঠিক। এরপর আমরা কি করব? আবার লেখাটা সিলেক্ট করলাম, একবার বি দিলে বোল্ড হবে আর একবার বি দিলে আনবোল্ড হবে। হুম? এরপর আমাদের আছে এ বি সি, এটাকে বলি আমরা স্ট্রাইক থ্রু। লেখাটাকে কাটে কেটে লেখা। আমরা অনেক নিউজ পেপার, আপনারা যদি আমেরিকান নিউজ পেপার গুলো পড়ে থাকেন তাহলে আপনারা স্ট্রাইক থ্রু দেখতে পারবেন, মানে লেখার মাঝখান দিয়ে দাগ দেওয়া, যেটাকে আমরা বাংলা ভাষায় বলি হচ্ছে কোন লেখা আমি যদি ভুল করে লিখি লেখাটাকে মাঝখান থেকে একটানে কেটে দিই, তো সেইভাবে হচ্ছে লেখা। বাট লেখাটা এখানে থাকবে, আমরা কলম দিয়ে লেখার মতো লেখাটা এখান থেকে মুছে যাবে না, যতক্ষণ না আমি ডিলিট করব। এটা আমেরিকান অনেক নিউজ পেপারে এরকম করে লেখা থাকে, এটাকে বলে আমরা স্ট্রাইক থ্রু। এরপরে আমাদের আছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট। এখন আমি সাপোজ a প্লাস b হোল স্কয়ারের সূত্র লিখব, a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এখন এই ট্রুটা লিখলাম, এই ট্রুটা তো আমার উপরে দরকার হবে, মানে কি এই ট্রুটা থাকবে হচ্ছে এইখানে। তাহলে এখন আমার তো কিছু করার দরকার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই যে টু গুলা, এই টু গুলা তো আমার থাকে কোথায়? এইখানে। তাহলে আমার টুটা তো অবশ্যই এখানে আনতে হবে। তো যখন আপনি লেখাটা উপরের দিকে আনবেন সেটাকে বলে আমরা সুপারস্ক্রিপ্ট। এই যে এক্স এর উপরে টু, এটাকে বলে আমরা সুপারস্ক্রিপ্ট। আর যখন লেখাটা আপনি নিচের দিকে আনবেন সেটাকে বলে আমরা সাবস্ক্রিপ্ট। এখন আমার স্কয়ার গুলো কোথায় কোথায় আসবে? এই টু, এটা আর এটা, তিনটা। চলেন আমরা তাহলে তিনটা একসাথে সিলেক্ট করি। কন্ট্রোল চাপ দিয়ে ধরে আপনারা এই টুটাকে সিলেক্ট করবেন। দেখেন আমার এখনো সিলেক্ট হচ্ছে না, তার মানে আরেকটু জুম করতে হবে একটা। আবার কন্ট্রোল চাপ দিয়ে এই যে পাশের টু, এটাকে আবার সিলেক্ট করবেন। তাহলে দুইটা একসাথে সিলেক্ট করলাম, আবার কন্ট্রোল চাপ দিয়ে এটাকে সিলেক্ট করবেন। তার মানে আমি চাই যে একটা কাজ যেহেতু বারবার করব ওই জন্য তিনটা একসাথে সিলেক্ট করে একবার করলে আমার তিনবার হয়ে যাবে। তাহলে আমি চাইলে এখানে এক্স টুর উপরে ক্লিক করলে আমার সুপারস্ক্রিপ্ট হয়ে যাচ্ছে। দেখ এখন সবগুলা a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝতে পার? এটা হচ্ছে আমাদের সুপারস্ক্রিপ্ট। আর সুপারস্ক্রিপ্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ইকুয়াল। কন্ট্রোল শিফট ইকুয়াল আমি যদি এখানে লিখি শর্টকাট সিটি কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইকুয়াল, বা প্লাস প্লাস বলতে পারেন, কারণ শিফট যখন চাপ দিব তখন আপনাদের সমান সমানের উপরে প্লাস থাকবে। আর সাবস্ক্রিপ্টের শর্টকাট হচ্ছে আমরা যদি এই যে এটাকে আমি বলে দিই সুপারস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। আর সাবস্ক্রিপ্ট বলতে এই যে টু গুলো আমি নির্বাচন করলাম, সিলেক্ট করলাম, এই টু গুলাকে এখন আমি নিচের দিকে আনবো। তাহলে আমরা কি করব? শুধু কন্ট্রোল আর ইকুয়াল চাপ দিবেন, তাহলে দেখেন এই টুটা আমার নিচের দিকে চলে আসবে। এটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তাহলে এটা শর্টকাট কি? সেম আমি এটাকে কপি করলাম, করে নিচে লিখে দিলাম যে সাবস্ক্রিপ্ট কন্ট্রোল ইকুয়াল। তাহলে আমাদের সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ক্লিয়ার। এখন আমাদের কিছু এই যে a প্লাস b হোল স্কয়ার যেই সূত্রটা, বা আমি যদি এটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই। হ্যাঁ বলেন, অবভিয়াসলি বলেন। না কিছু না। এখন আমি চাই এই লেখাটা আমার কোথায় আছে?
লেফটে মানে কি লেখাটা সবসময় বাম থেকে শুরু হচ্ছে, তাই না? কিন্তু আমি চাই এই লেখাটাকে আমাকে মাঝখানে নিয়ে আসবো, মানে এই লেখাটা আমার এইখানে থাকবে। তাহলে আমি কি করব? আমাদের হচ্ছে আপনারা লিখেন অ্যালাইনমেন্ট 4 প্রকার। অ্যালাইনমেন্ট কত প্রকার? 4 প্রকার। মানে এখানে লিখি, মানে টেক্সট অ্যালাইনমেন্ট গুলো, টেক্সট অ্যালাইনমেন্ট লেখার অবস্থান পরিবর্তন করা। 4 টাইপস অফ টেক্সট অ্যালাইনমেন্ট। সেগুলা কি কি? নাম্বার 1, একটা হচ্ছে বা এখানে আমরা লিখি লেফট অ্যালাইনমেন্ট, লেফট এএলআই এন, লেফট অ্যালাইনমেন্ট। তারপর আমাদের আছে সেন্টার অ্যালাইনমেন্ট, মানে লেখাটা মাঝে আনবে। তারপর আমাদের আছে হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আরেকটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, জাস্টিফাই অ্যালাইনমেন্ট, এ এল আই জি এন এম এন, জাস্টিফাই অ্যালাইনমেন্ট। এখন লেফট মানে কি লেখাটা বাম দিক থেকে শুরু হবে, সেন্টার মানে হচ্ছে লেখাটা মাঝখান থেকে শুরু হবে। এর শর্টকাট এটার হচ্ছে লেফটের অ্যালাইনমেন্টের শর্টকাট হচ্ছে CTRL, কন্ট্রোল প্লাস এন, তাহলে আমার লেখাটা লেফট। আর সেন্টারের শর্টকাট CTRL প্লাস ই, কারণ CTRL প্লাস ই এর কারণ হচ্ছে যখন আমি কন্ট্রোল প্লাস সি দিব তখন আমার লেখাটা কপি হয়ে যাবে। এর জন্য আমাদের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ই। আর আমরা একটু সেট করে দেখি, এটা হচ্ছে আমার সেন্টার অ্যালাইনমেন্টের আইকন। তাহলে কিভাবে করব? তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য আমাদেরকে এই যে যে লেখাটা আমি সিলেক্ট করব, এটাকে যতটুকু আমি মাঝখানে আনবো ততটুকু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি চাইলে এই আইকনে সিলেক্ট করলে আমার লেখাটা মাঝে চলে আসবে। আর যদি আমি এভাবে না করি, কিবোর্ডের মাধ্যমে চাপ দিই, তাহলে কন্ট্রোল ই তে চাপ দিলে আমার লেখাটা সেন্টারে চলে আসবে। আচ্ছা, সেন্টারে আসলো। এখন আমার তো রাইট অ্যালাইন, রাইট আনতে হবে, তার মানে কি লেখাটাকে আমার অবস্থান আমি পরিবর্তন করলাম মাঝে, একটা লেফটে। এখন আমার লেখা তো দরকার রাইটে, মানে একদম ডান দিকে। এর শর্টকাট হচ্ছে CTRL প্লাস আর। তাহলে আমরা এবার একটু সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল আর প্রেস করলাম, আমার লেখাটা রাইটে চলে আসবে। আর এই যে রাইট অ্যালাইনমেন্টের আমাদের আইকন হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হচ্ছে আমার রাইট অ্যালাইনমেন্ট। এখন এরপরে যেটা আছে এটাকে বলে আমরা জাস্টিফাই অ্যালাইনমেন্ট। জাস্টিফাই অ্যালাইনমেন্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস জে। লেখাটাকে এই জাস্টিফাই অ্যালাইনমেন্টের কাজ হচ্ছে লেখাটাকে চারিপাশ থেকে সমান করে লেখা। দেখেন এই লেখাটা আমার, দেখেন যতগুলা লেফটে লেখা আছে, লেফটের সবগুলা দেখেন আমার একই লাইনে লেখা। কোন লেখা আমার এই লাইন যদি আমি রাইটে চিন্তা করি, একটা এখানে শেষ হইছে, একটা এখানে শেষ হইছে, দেখেন সবগুলা কিন্তু সমান সমান হয় নাই। সমান সমান কি হইছে? হয় নাই। কিন্তু আমি যদি যতটুকু সিলেক্ট করছি, এই সিলেক্ট করার পর কন্ট্রোল জে যখন দিব, লেখাটা দেখেন বাম পাশে যেরকম সমান, ডান পাশেও ঠিক লেখাগুলো সমান। এতটুকু বুঝতে পারছেন? আর জাস্টিফাই অ্যালাইনমেন্টের আইকন হচ্ছে এটা। এতটুকু কে কে বুঝতে পারছেন আমাকে জানান। তাহলে আমরা জি ভাই বুঝছি। জি ভাই বুঝছি। হ্যাঁ বুঝছি। কম কম বসছে। এই চারটা সম্পর্কে জানলাম, এই চারটা সম্পর্কে জানলাম, আর উপরের এই চারটা সম্পর্কে জানছি। আচ্ছা, তো আমরা আগে লেফট অ্যালাইনমেন্টে চলে আসি। এখন আমরা এই যে ফন্টের যে কালার, প্রথমে কি আছে? ব্ল্যাক কালার, কিন্তু আমার দরকার রেড কালার। এই যে ফন্ট আমি সিলেক্ট করলাম, এখন আমার রেড কালার দরকার। তাহলে আমরা কি করব? এই যে এর নিচে আপনাদের সবারই নিচে রেড আইকন থাকবে বা রেড কালার দেওয়া থাকবে, এটাকে বলে আমরা ফন্ট কালার। এটাকে আমরা কি বলি? ফন্ট কালার। এটাকে আমরা কি বলি? ফন্ট কালার। ফন্ট তো কালার। সিলেক্ট করার পরে আমাদের এই যে নিচে এই জিনিসগুলোকে বলে আমরা ড্রপ ডাউন। এগুলাকে কি বলি? ড্রপ ডাউন আইকন বা অ্যারে আইকন যেটাই বলি, এগুলাকে বলে আমরা ড্রপ ডাউন আইকন। সো এই ড্রপ ডাউন আইকনে যখন ক্লিক করব, এখানে আমাদের অনেক কালার আছে। আপনি কালারের কাছে জাস্ট রাখবেন, দেখেন আমার অটোমেটিক্যালি কালার চলে আসবে। মানে আপনি জাস্ট ভিউ করে দেখতে পারবেন। এখন আমার দরকার সাপোজ কমলা কালার, এখানে রাখার পরে একবার ক্লিক করব, আমার লেখাটা কমলা কালার চলে আসবে। আচ্ছা, লেখাটা কমলা কালার আসলো। এখন আমি এই লেখাটাকে বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম। আচ্ছা, এই যে যেই লেখাগুলো করলাম, এখন আমার এই দুইটাতেও আমার সেম দরকার।
তাহলে আমি এটা যদি আবার সেম কমলা করি, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন আমার করতে সময় লাগবে না। তাহলে এটা আমরা কিভাবে করছিলাম, এই যতটুকু আমার ফরম্যাট আছে এটাকে সিলেক্ট করে আমাদের ফরম্যাট পেইন্টার নামে একটা টুলস আছে, এই যে আগে ফরম্যাটটাকে কপি করলাম, এখন এটা যেখানে দরকার এখানে এনে জাস্ট ছেড়ে দিলে আমার সেম এই কাজটা এখানে হয়ে যাবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া। ফরম্যাটের মাধ্যমে করতে পারবো। এখন দেখেন আমি এই যে লেখাটাকে আগে পরে নিয়ে আসতেছি, আমার কালার চেঞ্জ হচ্ছে, আবার আমি আমি প্রথম অবস্থায় আমার লেখাটা কেমন ছিল, এরকম ছিল, তাই না? তারপরে আমি লেখাটাকে ফরম্যাট দেওয়ার পরে আমি লেখাটাকে অটোমেটিক্যালি আগের অবস্থানে নিয়ে আসছি। এই দুটাকে বলি আমি আনডু আর রিডু। আমি যদি বলি এখানে আনডু মানে লেখাটাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাও, কন্ট্রোল প্লাস জেড। আর একটা আছে হচ্ছে রিডু, লেখাটার পরের অবস্থানে যাওয়া, প্লাস ওয়াই। আচ্ছা, এখন আপনারা চিন্তা করেন এই যে রিডুর বা কন্ট্রোল প্লাস দেওয়ার পরে তো আমি ওয়াই দিছি, এরপরে তো আমি ব্র্যাকেট দিছি, তাই না? এখন আমি এই লেখাগুলোর আগের অবস্থানে যেতে যাচ্ছি, তার মানে কি কন্ট্রোল জেড, আমি ওয়াই অব্দি তো ছিলাম, ওয়াই এর পরে তো ব্র্যাকেট দিছি, তাই না? সর্বশেষ লেখা আমার কি এই ব্র্যাকেট। এখন এই লেখার যদি আমি আগের অবস্থানে যাইতে চাই তাহলে অবশ্যই আমার ওয়াইটা থাকবে, ওয়াই এর পাশে যে ব্র্যাকেটটা এটা আমার থাকবে না। তো আমি যখন কন্ট্রোল জেড এ চাপ দিব, এখন আমার ব্র্যাকেট ক্যাপটা কিন্তু নাই, আছে? নাই। এখন আমি ওয়াই এর আমার যে পরের অবস্থায় কেমন ছিল, একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ছিল, সরি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ ছিল, তার মানে কি লেখাটার পরের অবস্থান। এখন কন্ট্রোল যদি আমি ওয়াই চাপ দিই তখন দেখেন অটোমেটিক্যালি আমার ব্র্যাকেট চলে আসবে। সেম যদি আমি চিন্তা করি, দেখেন কন্ট্রোল জেড যদি আমি চাপ দিয়ে ধরে রাখি দেখেন অটোমেটিক্যালি আগের অবস্থানে যাচ্ছে, আমি যেভাবে টাইপ করছিলাম ওইভাবে যাচ্ছে, দেখছেন? এবার যদি আমি কন্ট্রোল ওয়াই চাপ দিই দেখেন অটোমেটিক্যালি আমার লেখাগুলো লিখতেছে, এই লেখার পরের অবস্থানে যাচ্ছে। এতটুকু বুঝতে পারছেন আনডু আর রিডু কি? কোন লেখার আগের অবস্থানে যাওয়া। এই যে আমি জাস্টিফাই অ্যালাইনমেন্ট লিখছি, অ্যালাইনমেন্টের পরে তো আমি ব্র্যাকেট দিছি, তাই না? সো এইখানে হুম। যদি বা আমি কন্ট্রোল জেড দেই তাহলে আমার পুনরায় আমি সর্বশেষ যে লেখাটা লিখবো ওর আগের অবস্থানে আমাকে নিয়ে যাবে, এটা আমার অটোমেটিক্যালি কাটতেছে। আর ওয়াই মানে কি আমার লেখাটার পরের অবস্থান, এই যে যেখানে আমি ক্লোজ করছি এর পরের অবস্থান। এখন আমি যদি লিখি আমার নাম লিখি তাহলে আমার সর্বশেষ লেখা কি ছিল, টি। এখন আমি যদি কন্ট্রোল জেড দেই দেখেন টিটা কেটে যাবে, আর যদি কন্ট্রোল ওয়াই দিই ওই টিটা আবার চলে আসবে। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমি জি ভাইয়া। আন্ডু রিডু সম্পর্কে জানলাম। আমাদের মোটামুটি এইখানে এগুলা জানি, আন্ডু রিডু সম্পর্কে জানি, ফরম্যাট প্রিন্টার সম্পর্কে জানি। কপি তো আপনারা করতে পারেন, কাট কপি পেস্ট করতে পারেন আপনারা সবাই। জি ভাইয়া। কাট কপি পেস্ট সম্পর্কে জানেন নাকি আমাকে একটু বলেন। জানি ভাইয়া, জানি। কাট কপি ঠিক আর আছে ভাইয়া। পেস্ট সম্পর্কে কে কে জানেন না, হ্যান্ড রাইজ করেন। বা কপি কাট পেস্টের কাজ কি, এগুলা সম্পর্কে কে জানেন না? আচ্ছা, আমরা দুইজন পেয়েছি। ঠিক আছে, আমি একটু দেখাই দিই। কাট মানে হচ্ছে আমার এই যে মনে করেন সেম টাইপ অফ এইচ এ প্লাস বি হোল স্কয়ার এই লেখাটা আমার এখানে দরকার নাই, মানে এইখান থেকে আমি কেটে ফেলবো, কেটে আমি আর এই লেখাটা দরকার হচ্ছে এইখানে। তাহলে আমি কি করব, তাহলে আমার এই লেখা তো এখানে দরকার নাই, তাহলে এই লেখাটাকে আমি সিলেক্ট করে এই যে কাট লেখা আছে এই কাটে প্রেস করব। আর কাটের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স। শর্টকাট কি, কন্ট্রোল প্লাস এক্স। সিলেক্ট করলাম। এখন আমি এইখান থেকে দেখেন আমার লেখাটা মুছে গেছে। এখন আমার লেখাটা কোথায় দরকার, এইখানে দরকার। তো আমি এখানে কন্ট্রোল পেস্টের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। আমি এখানে পেস্টে ক্লিক করলেও হবে, কন্ট্রোল ভি প্রেস করলেও আমার এই লেখাটা এখানে অবস্থান পরিবর্তন করা, সহজ কথায় লেখার অবস্থান আমি পরিবর্তন করলাম, এখানে ছিল এখান থেকে মুছে আমি এই লেখার জায়গার পরিবর্তন করছি। এখন কপি বলতে কি বোঝায়, এই জিনিসটা আমার এইখানেও লাগবে, আবার আগে যেখানে ছিল সেখানে প্রয়োজন, আমার লেখাটা এখানেও দরকার। তাহলে আমি কি করব, এখানে আমি লেখাটাকে সিলেক্ট করে এই যে কার্ডের নিচে দেখেন কপি লেখা আছে, মানে একটা লেখাকে একের অধিকবার নকল করে রাখা বা অবিকল করে রাখা, সেটাকে বলে আমরা কপি। তো এখানে সিলেক্ট করে কপি, আর কপি শর্টকাট কন্ট্রোল সি সিলেক্ট করে এবার এখানে আমার পেস্ট করতে হবে, মানে কি লেখাটাকে আবার বসাইতে হবে, ছাপ বসানো সহজ কথায় বলতে গেলে।
কারণ কন্ট্রোল ভি তে দিলে আমার লেখাটা আবার বসে যাবে। আমার দুই জায়গায় দুইটা লেখা আছে, এইখানেও আছে এইখানেও আছে। বুঝতে পারছেন এতটুকু? জি ভাইয়া। জি ভাইয়া। যাদের হ্যান্ড রাইজ করা ছিল তাদেরকে কাট কপি পেস্ট ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। এরপরে আমরা শিখবো হচ্ছে লেখাটা শেডিং দেওয়া। শেডিং দেওয়া বলতে কি বোঝায়? তো এইগুলো আমি ডিলিট করে দেই। সাপোজ মনে করেন আমি একটা কি বলা যায় বায়োডাটা তৈরি করি, আমার লেখাটা মাঝে নিয়ে আসলাম, এখন আমি লিখলাম বায়োডাটা। এই যে বায়োডাটা, বা আমি এখানে যদি সিভি লিখি, কারিকুলাম ভিটা, এই যে কারিকুলাম ভিটা আমি যেটা লিখলাম, কারণ আমি কি করব, এই লেখাটার পিছে আমরা একটা দাগ দিব, মানে এই পুরো লাইন জুড়ে আমার একটা শেডিং থাকবে, এই জায়গাটাকে বলে আমরা শেডিং দেওয়া। কিভাবে শেডিং হচ্ছে আমাদের এই আইকনটা, শেডিং কোনটা, এই আইকনটা, এখানে ক্লিক করে আমার দেখেন লেখাটা পুরো লাইন জুড়ে আমার শেড হয়ে থাকবে। পুরো লাইন মানে আমার ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে, যে লাইনটাকে আমি সিলেক্ট করব ওই লাইনটা অটোমেটিক্যালি আমার ব্যাকগ্রাউন্ডে কালার থাকবে পুরোটা জুড়ে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের টেক্সট হাইলাইট কালার। আমরা যখন অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন পাই তখন আমরা কি করি, হাইলাইট মার্কার দিয়ে ওই গুরুত্বপূর্ণ অংশটা মার্ক করে রাখি না? মার্ক করছেন, জি হাইলাইটার ইউজ করছেন অনেকে, কেউ? জি ভাইয়া। আপনারা যারা হাইলাইট ইউজ করছেন তাদের জন্য আরো ভালো, আর যারা করেন নাই তারা দেখে নেন। সাপোজ এই যে আমার লেখা, এই লেখার মধ্যে আমার এই লাইনটা মনে হয়েছে এটা আমার অনেক গুরুত্বপূর্ণ অংশ, তাহলে এই লেখাটাকে সিলেক্ট করে এই যে আমাদের টেক্সট কালারের পাশে একটা আছে, এটাকে বলে আমরা টেক্সট হাইলাইট কালার, সিলেক্ট করে ড্রপ ডাউন থেকে এই যে হাইলাইট হয়ে গেল, এই লেখাটা আমার হাইলাইট হয়ে আছে, দেখতে পাচ্ছেন? আর আরেকটা জিনিস হচ্ছে যে শেডিং, যেটা হচ্ছে লেখাটার পুরো লাইনটাকে কালার করে। দেন এবার কিন্তু আমি কার্সরটা এখানে রাখছি, পুরোটা কিন্তু সিলেক্ট করি নাই, সিলেক্ট করছি করি নাই, কিন্তু আমি এটার কথা চিন্তা করি, জাস্ট কার্সরটা এখানে রাখছি আর আমি শেড দিলাম, দেখেন। এখন আমাকে কেউ বলেন আমি এখানে তো সিলেক্ট করলাম না, ও কেন আমার পুরো লাইন পুরো প্যারাগ্রাফ জুড়ে নিল, আর এখানে আমার কেন আমার সিলেক্ট করা লাগলো? এখানে যদি আমি এখানে কার্সর রাখি, কথার কথা, আমি প্রথম আগে রিমুভ করে দেই, রিমুভ করে আমি এখানে কার্সরটা রেখে এখন আমি হাইলাইট কালার করতেছি, কই আমার কি কালার হইছে? হয় নাই, যতক্ষণ না আমি সিলেক্ট করব, তাই না? এখন আমি বলেন এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? টেক্সট হাইলাইট কালার আর শেডিং এর মধ্যে, এটা হচ্ছে আমার শেডিং এর আইকন, এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার, তাহলে এই দুইটার মধ্যে আমার পার্থক্য কি? এনিওয়ান, যে কেউ বলেন। বুঝতে পারি না, আরেকবার বুঝান, এই জন্য তো অ্যান্সার দিতে পারছি না। যে কেউ, আমি প্রশ্ন করছি এখন। ভাইয়া শেডিংটা তো ব্যাকগ্রাউন্ডে আর কি আসবে তাই না, কালারটা শেডিং এর ক্ষেত্রে মানে লেখার নিচের যে কালারটা ওইটাই তো হচ্ছে শেডিং। হুম, শেডিং আর হচ্ছে টেক্সট, আমার ব্যাকগ্রাউন্ডের কালার, হ্যাঁ হ্যাঁ, আর আর হাইলাইট হচ্ছে, টেক্সট হাইলাইটার যেটা আপনি সিলেক্ট করবেন ওইটা হচ্ছে আপনার টেক্সট কালার, মানে আমি যে ওয়ার্ডগুলো লিখছি ওইগুলো হাইলাইট হবে। ঠিক আছে। তাহলে আমার শেডিং এর ক্ষেত্রে কেন সিলেক্ট করা লাগলো না, আর আমার হাইলাইট কালারের ক্ষেত্রে কেন সিলেক্ট করা লাগলো? শেডিং এর ক্ষেত্রে আপনার যেখানে আমি কার্সর রাখবো, এই লেখাটা যদি আমার পুরো প্যারাগ্রাফ হয় তাহলে আমার দেখেন শেডিং, এখন দুইটা মিলে একটা প্যারাগ্রাফ প্যারাগ্রাফ না, এখন দেখেন এখানে রেখে যদি আমি শেডিং দেই ওই ফুল প্যারাগ্রাফটা শেড করে নিব, নিচে। এখন আমি যদি এটাকে আমি দুটো মিলে যদি একসাথে করি তাও আমার তখন নিবে না, কারণ কি? কারণ হচ্ছে আপনার শেডিং আর টেক্সট হাইলাইট কালারের দুইটা একটাই তফাৎ। আপনার টেক্সট হাইলাইট কালারের ক্ষেত্রে আপনাকে মাস্ট বি সিলেক্ট করে দিতে হবে আপনি কতটুকু এরিয়া আপনার হাইলাইট করবেন, আর আমার হচ্ছে শেডিং এর ক্ষেত্রে ও অটোমেটিক্যালি বুঝে নেবে যে আপনি যদি গন্তব্য সিলেক্ট করে নাও দেন, যে লাইনে রাখবেন ওটা যদি প্যারাগ্রাফ আকারে পুরো দুই তিনটা লাইন থাকে, ও
ও প্যারাগ্রাফ আকারেই 2-3টা লাইনও নিয়ে নিবে। আর যদি সিঙ্গেল একটা লাইন থাকে ও সিঙ্গেল লাইনটাকেও নিয়ে নেবে। এখন আমি যদি এটাকে আবার রিমুভ করে দিই, এটাকে আমি আবার যদি এখন রিমুভ করি লোকাল, আমি যদি এখানে কার্সর রাখি তাহলে এটা একটা সিঙ্গেল লাইন, এখানে রাখলে ওই সিঙ্গেল লাইনটাকেই করবে। বুঝতে পারছেন এতটুকু? জি বুঝছি। জি ভাই বুঝছি। এখন কারিকুলাম ভিটা দিলাম, ভিটা দেওয়ার পরে আমি এখানে লিখলাম যে এখানে বোল্ড দিলাম, আন্ডারলাইন দিলাম। এখন আমি চাই এই যে কারিকুলাম ভিটা যেটা আছে এটা একটা বক্সের মধ্যে থাকুক, মানে বর্ডার থাকুক, যেরকম আমরা বাসা বাড়ি কি করি চারিপাশে ঘিরে রাখি। তো আমি চাই এই লেখাটা ঘিরে থাকুক। তাহলে আমরা কি করব, এই শেডিং এর পাশে একটা আছে বর্ডার, এটাকে কি বলি, বর্ডার। সো এই বর্ডারের মধ্যে ড্রপ ডাউনে অনেকগুলো বর্ডার আছে দেখেন। বটম বর্ডার মানে নিচে বর্ডার হবে, টপ বর্ডার মানে উপরে হবে, লেফট মানে লেফটে, রাইট, আর অল বর্ডার মানে লেখাটাকে চারিপাশ থেকে ঘিরে ফেলবে। বুঝছে? লেখাটাকে চারিপাশ থেকে আমাকে ঘিরে ফেলবে। বুঝতে পারছেন বর্ডারের কাজ কি? জি হ্যাঁ। ওকে ঠিক আছে। আর বর্ডার রিমুভ করবো কিভাবে, সিলেক্ট করে এই যে নো বর্ডার করলে আমার বর্ডারটা রিমুভ হয়ে যাবে। এখন এই যে পার্সোনাল ইনফরমেশন, এখন আমার 1 2 3 4 করে লাগবে। এগুলাকে বলি লেখাটাকে আমি যদি পয়েন্ট আকারে সাজাইতে চাই, সেটা হইতে পারে যে কোনো সিম্বল আকারে যদি সাজাইতে চাই, যে কোনো আইকন আকারে, তাহলে আমার এই যে এটাকে বলে আমরা বুলেটস, পয়েন্ট আকারে সাজানো। সাপোজ মনে করি আমাদের এখানে 5টা অকুপেশন আছে, আমি একটা একটা করে এখানে অনেক বুলেটস আছে, বুলেট দিয়ে সাজাবো। ফার্স্ট আমাদের কি আছে, প্রমোশনাল